আরে খুশির খবর, খুশির খবর। আরে ও মালতী কাকি, তোমার যে নাতনি হয়েছে, বাড়িতে যে লক্ষ্মী এসেছে গো, লক্ষ্মী এসেছে। এই খবরটা শুনে ভোলা অনেক খুশি হয়ে যায়, কিন্তু ভোলার মা মালতী সে একদম খুশি হয়নি, কারণ তার নাতনি হয়েছে বলে। এতদিন পরে হলো তো হলো, একটা মেয়ে হলো। কেন রে বাবা, একটা ছেলে জন্ম দিলে বা কি হতো? এর থেকে ভালো না হওয়াই উচিত ছিল। আরে মা, এইসব তুমি কি বলছো বলো তো? মেয়ে হয়েছে তো কি হয়েছে বলো তো? সে তো আমাদের বাড়ির লক্ষ্মী, আর আমাদের বাড়িতে লক্ষ্মী এসেছে। তুমি এইসব ভেদাভেদ করো না তো মা। আজ থেকে আমার মেয়ের নাম হবে মায়া। হ্যাঁ রে ভোলা, সে তো তুই বলবি। আমাদের দুবেলা ভালোভাবে খাওয়ার জন্য তেমন রোজগার করতে পারা হয় না, আর এখানে একটা মেয়ে হয়েছে, আর এর বিয়ের সময় তাহলে এত খরচা পাতি কি করে করবি শুনি দেখি। দেখো মা, তুমি এইসব নিয়ে একদম ভেবো না। আমি দিনমজুরের কাজ আরও বেশি বেশি করে করব, যাতে আমার মেয়েকে পড়াশুনো শিখিয়ে মানুষের মতো মানুষ করতে পারি। আর একদিন আমার মেয়ে বড়ভাবে পড়াশুনো শিখে দেখবে সে অনেক কিছু করবে, বুঝেছো? এইসব নিয়ে তোমাকে অত চিন্তা করতে হবে না। আরে ও মাসি, এতটা কষ্ট পেও না তো। আর রাগ করার কি আছে বলো তো? একটু শান্ত হয়ে যাও, শান্ত হয়ে যাও। নাতনি হয়েছে তাতে কি হয়েছে? নাতনিকে নাতির মতো করে মানুষ করো না। দেখো না, জীবনে আরো অনেক শান্তি পাবে। এখন ছেলেরা যা করতে পারে না, একটা মেয়েও তাই করে দেখায়। এমনভাবে তারা কথা বলতে থাকে। দেখতে দেখতে এমনভাবে বেশ কিছু বছর কেটে যায়। এদিকে মায়া সে অনেক বড় হয়ে যায়। তবে ভোলা মায়ার জন্য অনেক কিছু জিনিস কিনে আনতো, কিন্তু এগুলো মালতী দেখে একদম পছন্দ করতো না। দেখ মায়ামা, আমি তোকে স্কুলে ভর্তি করে দেব। তুই এবার থেকে সব সময় স্কুলে যাবি, বুঝেছিস? আর ভালোভাবে মন দিয়ে পড়াশুনো করবি। তোকে যে অনেক বড় হতে হবে রে মা। থাক থাক ভোলা বাবা, তোর মেয়ে যেমন আছে তেমন থাকতে দে। ওকে অত বড় স্কুলে ভর্তি করে কোনো লাভ নেই। কোনো একটা ছোটোখাটো সরকারি স্কুলে ভর্তি করে দে। যদি বিদ্যেটা পেটে থাকে তো তাতেই চলবে, বুঝেছিস? এত পয়সা খরচা করে কোনো লাভ হবে না। যা পয়সা আছে তা একটু সংসারের পিছনে খরচা কর দেখি। কিন্তু এদিকে মায়া অনেক বুঝতার মেয়ে ছিল, তাই সে তার বাবাকে বলতে থাকে, বাবা, দিদা তো একদম ঠিক কথা বলছে। তুমি একটা কাজ করো, তুমি আমাকে সরকারি স্কুলে ভর্তি করে দাও। আমি ওখানেই মন দিয়ে পড়াশোনা করব। ঠিক আছে মায়া মা, তুই যেটা বলছিস তাহলে সেটাই করে দেব। তারপর ভোলা তার মেয়েকে স্কুলে ভর্তি করে দেয়। এমনভাবে দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়। আরে সবাই গেলে কোথায়? তাড়াতাড়ি এসো, খেতে এসো, আমি ভাত বাড়ছি। মা, আমি চলে এসেছি, দাও দেখি, আমাকে খেতে দিয়ে দাও। সে নয় ভালো কথা, তুই চলে এসেছিস, কিন্তু হাতটা ধুয়ে খেতে এসেছিস তো? না মা, আমি হাত ধুতেই ভুলে গেছি। দাঁড়াও, এক্ষুনি হাত ধুয়ে আসছি। বা বাবা, মেয়ের কাণ্ড দেখো, হাত না ধুয়ে খেতে এসেছে। আবার ওর বাবা বলে যে আমার মেয়ে সব থেকে বেশি বুঝতার। এটাই হচ্ছে তার নমুনা। যাও, তাড়াতাড়ি যাও, হাতটা ধুয়ে এসো। আরে গিন্নি, এত বকাবকি করো না তো। ও যে এখন অনেক ছোট, ওকে একটু ভালোবেসে বললেই তো হয়, বুঝেছো? এত বকাবকি করবে না। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছ। তোমার আদরে একদম বাঁদর তৈরি হচ্ছে। অত আদর দেওয়া ভালো না, বুঝেছো? কিছুক্ষণের মধ্যে সবাই একসাথে খেতে বসে। মায়ামা, আজকে তোর পছন্দের একটা খাবার বানিয়েছি। এই নে, এইটা হচ্ছে পায়েস। আর তুই তো পায়েস খেতে খুবই পছন্দ করিস, তাই জন্য আজকের আমি নিজের হাতে সুন্দরভাবে পায়েস বানিয়েছি। নে মা, এবার পায়েসটা খেয়ে নে তো মা, দেখি। আরে গিন্নি, তুমি তো হচ্ছ একটা অদ্ভুত ধরনের মানুষ। কখন মায়া মাকে বকতে থাকো আর কখন ভালোবাসতে থাকো, কিছুই বুঝতে পারি না। ওইসব তুমি বুঝবে না। আমি তো মা, আমি জানি যে আমার সন্তানকে আমি বকাবকি করলে সেই বকার মধ্যেও ভালোবাসা লুকিয়ে থাকে, বুঝেছো? আমি চাই যতদিন আমরা আছি ততদিন ওকে ভালো শিক্ষা যেন দিতে পারি।
আর এখন থেকে যদি এইসব কাজ ওকে না শিখিয়ে দিই তাহলে বড় হয়ে কি করবে বলো তো? আর কতদিন বা আছি আমরা? যতদিন আছি ততদিন তো ওকে ভালোভাবে শেখাতে হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ গিন্নি, সে তো বুঝতে পেরেছি। চলো এবার আমরা ঝটপট খাবারটা খেয়ে নিই। পরের দিন সকালে সবাই ঘুম থেকে উঠে পড়ে, কিন্তু জয়া আর ঘুম থেকে ওঠে না। সে বিছানায় শুয়ে থাকে। তখন ভোলা ডাকতে থাকে, আরে ও গিন্নি, গিন্নি, সকাল যে অনেকক্ষণ হয়ে গেছে, তাড়াতাড়ি ওঠো। আর তুমি তো এত দেরি করো না, তাহলে কি হয়েছে বলো তো? ওঠো দেখি, ওঠো। ও গিন্নি, গিন্নি, উঠছো না কেন? ভোলা জয়ার গায়ে হাত দিয়ে ডাকার পরও জয়া চোখ খোলে না। তারপর সে তাড়াতাড়ি করে ডাক্তার ডেকে নিয়ে আসে। তারপর ডাক্তার জয়াকে দেখার পর সে বলতে থাকে, দেখো ভোলা, তোমার স্ত্রী আর এই দুনিয়াতে নেই, উনি যে মারা গেছে। এই কথাটা শোনার পর সবাই অবাক হয়ে যায়। হে ঈশ্বর, এটা কি হয়ে গেল? আমার বৌমার সাথে কেন এমন ঘটনা ঘটলো? আমার বৌমার বয়স যে এখন অনেক কম, আর ও এই দুনিয়া ছেড়ে চলে গেল। এর থেকে ভালো তো আমাকে নিয়ে নিতে পারতে। এবার যে বাড়িতে একটা ছোট মেয়ে আছে, তাকে কে দেখাশোনা করবে? কেন এমনটা করলে ঈশ্বর, কেন করলে? এমনভাবে বেশ কিছুক্ষণ কেটে যায়। তারপর সবাই মিলে জয়ের অন্তিম সংস্কার করে দেয়। দেখ দিদি ভাই, আর কতদিন এমনভাবে না খেয়ে থাকবি বলতো? নে মা, কিছু তো অন্তত মুখে কাট। এমনভাবে না খেয়ে থাকলে যে তোর শরীর খারাপ হয়ে যাবে মা আমার। নে মা, কিছু তো খেয়ে নে মা। দিদা, মা তো পরশুদিন আমাদের সাথে ভালোভাবে বসে তো খাবার খেলো, তাহলে কালকে কি এমন হলো যে মা আর কোনো কথা বলছিল না? কি হয়েছে দিদা, বলো না কি হয়েছে? দেখো দিদি ভাই, তোমার মা যে ভগবানের কাছে গেছে, ভগবান যে তোমার মাকে ডেকেছে, তাই তো গেছে। শোনো, তুমি এত কষ্ট পেও না তো, আমি তো আছি তোমার সাথে। এবার থেকে তোমার দেখাশোনা খেয়াল সব আমিই রাখবো, বুঝেছো দিদি ভাই? এবার নাও তো দেখি, খাবারটা খেয়ে নাও। না খেলে যে তোমার শরীর আরো খারাপ হয়ে যাবে, বুঝেছো? তারপর থেকে মালতী তার নাতনিকে খুব ভালোবাসা এবং আদর যত্নে রাখতে থাকে, তাকে খুব খেয়াল রাখতো। অন্যদিকে ভোলা খুব পরিশ্রম করতে থাকে। দেখতে দেখতে এমনভাবেই বেশ কিছু বছর কেটে যায়। এদিকে মায়া সে 20 বছর পূর্ণ হয়ে যায়। দেখ ভোলা বাবা, এবার যে মায়া মার 20 বছর বয়স হয়ে গেছে। এবার তো একটা ভালো ছেলে দেখে ওকে বিয়ে দিতে হবে। তাই এবার থেকে তো ছেলে দেখা শুরু কর রে বাবা। হ্যাঁ মা, তুমি একদম ঠিক কথা বলেছো। দেখতে দেখতে আমাদের মায়া মা অনেক বড় হয়ে গেছে, এবার যে ওকে বিয়ে দিতে হবে। ঠিক আছে মা, তুমি একদম চিন্তা করো না। আমি ওর জন্য একটা ভালো শ্বশুর বাড়ি খুঁজবো, সেখানে গিয়ে ও রাজরানী হয়ে থাকবে মা। তুমি একদম চিন্তা করো না, ও খুব ভালো থাকবে সেখানে। একটা ভালো পরিবার, ভালো ছেলে দেখে ওকে বিয়ে দেবো মা। হ্যাঁ রে বাবা, একদম ঠিক কথা বলেছিস। আমাদের চোখের সামনে খেলতে খেলতে সে এখন বিয়ের যোগ্যী হয়ে গেছে। এবার যে তাকে বিয়ে দিতে হবে, পরের ঘরে চলে যাবে। আমরা যে আবার একা হয়ে যাব রে বাবা। দেখো মা, মেয়েকে তো বিয়ে দিতেই হবে একদিন না একদিন। তাকে তো পরের ঘরে পাঠাবো, তা না হলে পাড়া প্রতিবেশী যে অনেক রকম কথা শোনাতে ছাড়বে না। আচ্ছা শোনো মা, আমি এখন কাজে গেলাম। এইসব বলে ভোলা কাজে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। তবে সে রাস্তায় যেতে যেতে তার একটা বন্ধুর সাথে তার দেখা হয়ে যায়। আরে ভাই দিনেশ, অনেকদিন পর যে তোর সাথে দেখা হলো। তা বল, কেমন আছিস রে? হ্যাঁ রে ভোলা ভাই, আমি তো ভালোই আছি বেশ। আমি তো শহরে কাজ করি, তাই তো গ্রামেতে তেমন একটা আমাকে দেখতে পাস না। আচ্ছা ভাই, তাহলে তুই শহরে কাজ করিস আর শহরেই থাকিস? তাহলে শোন না, আমার একটা কাজ করে দিতে পারবি? হ্যাঁ হ্যাঁ ভোলা ভাই, বল না, তোকে কি করে দিতে হবে? দেখ দিনেশ ভাই, আমার মেয়ের বয়স যে 20 বছর হয়ে গেছে,
সে যে বিয়ের যোগ্য হয়ে গেছে। তুই তো শহরে থাকিস, যদি আমার মেয়ের জন্য একটা ভালো সম্বন্ধ খুঁজে দিস তাহলে খুব ভালো হয়। যদি শহরে চেনা জানার মধ্যে কোনো ভালো ছেলে থাকে তাহলে বলিস না, আমার মেয়ের জন্য বিয়ে দেব। আরে হ্যাঁ ভোলা ভাই, আমার একটা চেনা জানা ছেলে আছে, তবে সে আমার একটা বন্ধুর ছেলে। তুই যদি বলিস তাহলে একবার তাদের সাথে কথা বলতে পারি। দেখ ভাই, ওরকম ছেলে তুই লাখে একটাও পাবি না। অনেক জায়গা ঘুরে আসলেও এমন ছেলে পাবি না, বুঝেছিস? আর এই ছেলে যে ইঞ্জিনিয়ারিং করে রে। হ্যাঁ হ্যাঁ ভাই, তুই একবার ওদের সাথে কথা বলে দেখ। এত ভালো সম্বন্ধ হাতছাড়া হয়ে গেলে আর যে ভালো পাবো না, বুঝেছিস? তাড়াতাড়ি কথা বলে দেখ। এসব বলে ভোলা কাজে চলে যায়। দেখতে দেখতে এমনভাবে বেশ কিছুদিন কেটে যায়। তারপর ছেলের বাড়ি থেকে সবাই মেয়েকে দেখতে আসে। দেখো দিদি, তোমাদের বাড়ির মেয়ে কিন্তু আমাদের বেশ পছন্দ হয়েছে। কিন্তু কিন্তু কি বোন, আমাদের বাড়ির মেয়ে কাজে কর্মে সব কিছু পারদর্শী। আমরা ওকে বাড়ির সব কাজ শিখিয়েছি, কিন্তু কি হয়েছে ওটা তো বলো। দেখো দাদা, আমার ছেলে এখন পড়াশুনো শিখছে। ও পড়াশুনো খুব ভালো, চাকরি তো ধরা বাঁধায় আছে। তাই শহরে গিয়ে আর একটু ভালোভাবে পড়াশোনা করবে, তার জন্য তো একটা খরচা আছে। তাই ভাবছিলাম যদি তোমরা পণ হিসাবে 1 লাখ টাকা দাও তাহলে আমার ছেলে বিদেশে গিয়ে একটু ভালোভাবে পড়াশুনো করে চাকরিটা নিতে পারবে। কিন্তু দিদি, এই 1 লাখ টাকা তো অনেক টাকা। সে যা বলেছ, 1 লাখ টাকাটা অনেক টাকা, কিন্তু একটা কথা ভেবে দেখো, এই সব কিছু টাকা পয়সা কি আর আমাদের থাকবে? তোমার মেয়ে তো আমার বাড়িতে গিয়ে রাজ করবে, মানে রাজরানী হয়ে থাকবে। আমার ছেলে যদি শহরে গিয়ে পড়াশুনো করে একটা ভালো চাকরি জোগাড় করে, তাতে কি হবে বলো তো? সব কিছু তো বসে বসে তোমার মেয়ে খাবে। তা আমরা তো আর কদিন আছি, আজ আছি তো কাল নাও থাকতে পারি। দিদি, এই কথাটা কিন্তু আপনি একদম ঠিক কথা বলেছেন। আমরা এখন বুড়োহারা হয়ে গেছি, কদিন বা থাকবো। আর 1 লাখ টাকা তো আমার মেয়ের থেকে বড় কিছু হতেই পারে না। ঠিক আছে, তাহলে আমি জোগাড় করে অবশ্যই আপনাদের দেব। আপনি কিন্তু আমার মেয়েকে একটু ভালোভাবে রাখবেন। বুঝতে তো পারছেন, আমাদের একটা মাত্র আদরের মেয়ে। হ্যাঁ হ্যাঁ দাদা, এটা একদম আপনি চিন্তা করবেন না। আপনার মেয়ে আমাদের বাড়ি পুরো রাজরানী হয়ে থাকবে। পার্থপক্ষ এইসব কথা বলে তারা ওখান থেকে চলে যায়। এমনভাবে বেশ কিছুক্ষণ কেটে যায়। মায়া তার বাবাকে বলতে থাকে, বাবা, একটা কথা বলছি, এই বিয়ের সম্বন্ধটা তুমি ভেঙে দাও। আমি এমন ছেলেকে বিয়ে করতে চাই না বাবা। কিন্তু কেন রে মা, তুই বিয়ে সম্বন্ধ কেন ভাঙতে বলছিস? আর কি হয়েছে বলতো? তুই বিয়ে কেন করবি না? দেখো বাবা, ওরা যে অনেক টাকা চাইছে, এতগুলো টাকা দেওয়ার মতো তো সামর্থ্য আমাদের নেই। তুমি তো জানো বাবা, আমরা কত গরিব। তাহলে তুমি কি আমাকে বিয়ে দিয়ে তুমি আর দিদা তাহলে কি ভিক্ষা করতে বসবে বলো? না না, আমি চাই না। আর এতগুলো টাকা দেওয়ার থেকে না দেওয়াই ভালো। আমি এমন কোনো সম্বন্ধকে বিয়ে করতেই চাই না বাবা। আরে দূর পাগলি মেয়ে আমার, তোর জীবনের থেকে টাকাটা আমার কাছে বড় না রে মা। আমি যা হোকভাবে টাকা জোগাড় করে নেব, তুই চিন্তা করিস না এইসব। দেখ মা, তুই এতদিন তোর এই গরিব বাপটার ঘরে ছিলিস। তোকে এতদিন ভালোভাবে আমি না পেরেছি খাওয়াতে আর না পেরেছি পড়াতে। যদি তুই ওখানে গিয়ে একটু ভালো খাস পড়িস, তাতে যে আমার খুব খুশি হবে রে। মনে তো শান্তি পাবো মরার আগে। শোন মা, তুই আর এইসব নাটা করিস না। ওই বাড়িতে তুই ওই ছেলেকে বিয়ে কর মা, খুব সুখী হবি তুই। কিন্তু বাবা, তুমি তো আমার কথা বোঝার চেষ্টা করছো না। এতগুলো টাকা তুমি কোথায় থেকে পাবে বলো তো? আমাদের নুন আনতে পান্তা ফোড়ায়, তার উপর আবার 1 লাখ টাকা। এতগুলো টাকা তুমি কোথায় থেকে পাবে বলো তো? দেখ মা, তুই অত চিন্তা করিস না তো, আমি জোগাড় করে নেব। এবার থেকে দিনমজুরের কাজ আরো বেশি করে করব, বুঝেছিস? ভোলা তার মেয়ের এমন ভালো বিয়ের সম্বন্ধ শুনে সে অনেক খুব খুশি ছিল। সে রাত দিন এক করে সে অনেক পরিশ্রম করতে থাকে তার মেয়ের বিয়ে দেওয়ার জন্য। তবে একদিন, বাবা দেখো, তোমার শরীর যে অনেক খারাপ, আজকে তোমাকে কাজে যেতে হবে না। একটু বাড়িতে আরাম করো তো দুদিন, তারপর দেখবে তোমার শরীর ঠিক হয়ে যাবে। এমনভাবে যদি তুমি পরিশ্রম করো, আরও যে শরীর খারাপ হয়ে যাবে বাবা। না রে মা, আমাকে যে কাজে যেতেই হবে।
আর আজকে যদি না কাজে যাই তাহলে আজকেকার টাকাটা ওরা যে কেটে নেবে মা। আমার কিচ্ছু হয়নি, তুই অত চিন্তা করিস না তো। আমি রাস্তা থেকে যেতে যেতে একটা ওষুধ কিনে খেয়ে নেব, তুই অত ভাবিস না। বাবা, একবার তো নিজের শরীরের দিকে দেখো যে কেমন অবস্থা হয়ে গেছে তোমার শরীর। যদি তুমি এমনভাবে জেদ করতে থাকো তাহলে কিন্তু আমি বিয়ে টিয়ে কিছুই করব না বাবা। আরে না না মা, এমন বলতে নেই মা, তুই শান্ত হয়ে যা মা, শান্ত হয়ে যা। ভোলা তার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য সে দিন রাত এক করে অনেক পরিশ্রম করতে থাকে তার শরীর খারাপ অবস্থাতে। এমনভাবে বেশ কিছু সপ্তাহ কেটে যায়। বিয়ের দিন পাত্রপক্ষের বাড়ি থেকে সবাই বলতে থাকে, দেখো দাদা, বিয়ে দেওয়ার আগে আমরা যেটা পণের জন্য বলেছিলাম 1,00,000 টাকা, সেই টাকাটা আগে হাতে দিতে হবে, তারপর আমরা বিয়ে দেব। তার আগে বিয়ে দেব না আমার ছেলের সাথে আপনার মেয়েকে। হ্যাঁ হ্যাঁ দিদি, আপনি একদম চিন্তা করবেন না, বিয়ে আটকে রাখবেন না, আপনি বিয়েটা দিতে বলুন, আর আমরা এক্ষুনি আপনাকে টাকাটা দিচ্ছি, একটুখানি অপেক্ষা করুন। তারপর ভোলা টাকা নিয়ে চম্পার হাতে দেয়। তারপর সে বলতে থাকে, দিদি একটা কথা বলছি, কিছু মনে করবেন না। এখানে 60,000 টাকা আছে, আর 40,000 টাকা আমি পরে আপনাদেরকে শোধ করে দেব। কি বলছো? এখানে 60,000 টাকা আছে আর 40,000 টাকা কম দিচ্ছ? না না না, এরকম পরিবারের সাথে আমার ছেলেকে বিয়ে আমি দেব না কখনো। চল বাবা, বাড়িতে চল, তোর এখানে বিয়ে দেব না। দেখো বোন, এমনটা করো না, বুঝতে তো পারছো মেয়ে যদি একবার লগ্নভ্রষ্টা হয় তাহলে গ্রামের যে সবাই কথা বলতে শোনাবে না, আর ও যে মেয়ে মানুষ, বুঝতে তো পারছো, একটুখানি মানিয়ে নাও না, আমরা আস্তে আস্তে সব টাকা শোধ করে দেব। দয়া করে এমনভাবে আমাদের মেয়ে সর্বনাশ হতে দেবেন না, আমাদের বাড়ির মেয়ে যে পুরো জীবন নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, এত করে যখন বলছেন তাহলে বিয়েটা সেরেই দিই, কিন্তু একটা কথা মনে রাখবেন, বিয়ের 10 দিন পরে কিন্তু 40,000 টাকাটা কিন্তু পুরোটা আমার বাড়িতে পাঠিয়ে দেবেন। আর যদি টাকা না দিতে পারেন তাহলে মেয়েকে আপনারা সাথে করে নিয়ে চলে আসবেন, বুঝেছেন? না না দিদি, এমন দিন হতে দেব না, আমরা টাকাটা ঠিক সময়ে আপনার বাড়িতে পৌঁছে দেব। তারপর মায়ার খোকনের বিয়ে সম্পূর্ণ হয়ে যায়। আরে বৌমা, তোমার জন্য কি কিছু খাবার টাবার নিয়ে আসবো যে তুমি খাবে? না না মা, এখন আমি কিছু খাবো না, আর আপনি এতটা ব্যস্ততা হয়ে যাবেন না। দেখো বৌমা, যদি খিদে টিদে পাই তাহলে অবশ্যই মুখ খুলে বলো, ঠিক আছে? আমি তোমার জন্য খাবার এনে দেব। এমনভাবে চম্পা তার বৌমার সাথে খুব ভালো ব্যবহার করত। দেখতে দেখতে 9 দিন কেটে যায়। 9 দিনের পর চম্পা মায়াকে বলতে থাকে, কি বৌমা, দেখতে দেখতে তো 9 দিন কেটে গেল, তা তোমার বাপের খবর কি বলো তো? বাকি 40,000 টাকাটা কবে দিয়ে যাবে? কিন্তু মা, আমি তো জানি না। মা, একটা কাজ করি, আর কিছুদিন আমরা অপেক্ষা করি, হয়তো বাবা টাকা নিয়ে অবশ্যই আসবে। না না বৌমা, তোমার বাবাকে আর কোনো সময় টময় দেওয়া যাবে না। শোনো, আজকের বিকালে তুমি বাপের বাড়িতে চলে যাও, আর তোমার বাবার কাছ থেকে বাকি টাকাটা চেয়ে নিয়ে আসো। মনে রাখবে, তোমার বাবা যদি টাকা দেয় তো ভালো, যদি টাকা না দেয় তাহলে তুমি ওখানেই থেকে যাবে, আর এই বাড়িতে আসার কোনো দরকার নেই, বুঝেছো? না না মা, এমনটা বলবেন না। আমার বাবা যে অনেক গরিব, হয়তো টাকাগুলো জোগাড় করতে করতে একটু সময় লেগে যাচ্ছে। মা, আপনি আর কিছুদিন টাইম দিন না, দেখুন না আপনার টাকা অবশ্যই পেয়ে যাবেন। আর তখন সেখানে ভোলা চলে আসে। এই যে মশাই, আপনি চলে এসেছেন, খুব ভালো করেছেন, নতুবা আপনার মেয়ে যে আজকের বিকালে আপনার বাড়িতেই যেত। তা টাকাটা সঙ্গে করে নিয়ে এসেছেন নাকি আসেননি, বলুন তো দেখি? হ্যাঁ হ্যাঁ দিদি, আপনি একদম চিন্তা করবেন না, আমি বলেছি না যে টাকাটা আমি শোধ করে দেব, তাই আমি টাকাটা শোধ করার জন্যই আপনার বাড়িতে এসেছি। তারপর ভোলা চম্পার হাতে বাকি টাকাটা তুলে দিয়ে দেয়। চম্পা টাকা নিয়ে সেখান থেকে ও চলে যায় ঘরের মধ্যে। বাবা, তোমাকে যে অনেক দিন পর দেখলাম, আমি যে অনেক খুশি হয়েছি বাবা। বাবা, তোমাকে আগেই বলেছিলাম যে এরকম একটা বাড়িতে আমাকে বিয়ে দিও না, এরা যে টাকার লোভী। আরে মা, এইসব কথা বলতে নেই, বুঝেছিস? চুপ কর চুপ কর, কোথা থেকে যে কে শুনে নেবে, তার উপর যে আবার অশান্তি শুরু হয়ে যাবে। তুই শান্ত হয়ে যা মা। আর এমনিতে যে টাকাটা আমার দেওয়ার কথা ছিল সে টাকাটা শোধ করে দিয়েছি। আচ্ছা বাবা, ঠিক আছে, আমি কিছু নয় বলবো না, কিন্তু চলো বাবা,
তোমাকে আমি কিছু খেতে দিই। এই প্রথমবার যে তুমি আমার শ্বশুর বাড়িতে এসেছো আর না খেয়ে চলে যাবে, এটা হতে পারে না বাবা। চলো আমি তোমাকে কিছু একটা খাওয়াই। আরে দূর পাগলি, এখনো যে তোর 1 বছর বিয়ে সম্পূর্ণ হয়নি, আর তোদের বাড়িতে যে খেতে নেই মা। যতদিন না তোর 1 বছর সম্পূর্ণ হবে বিবাহ, ততদিন যে আমি তোর বাড়িতে খেতে পারবো না মা। আমি যাই বাড়িতে, তোর দিদা যে আবার একা বসে আছে। তারপর ভোলা এইসব বলার পর ওখান থেকে চলে যায়। মা, একটা কথা বলি, সব টাকা তো পেয়ে গেলি, এবার কিন্তু আমার একটা গাড়ি চাই। আরে বাবা, এত চিন্তা করিস না তো, গাড়িও তুই পেয়ে যাবি। তবে একটু অপেক্ষা কর বাবা, অপেক্ষা কর। কিন্তু মা, আমার গাড়িটা তুমি কিভাবে কিনে দেবে বলো তো দেখি। আরে বাবা, তুই অত চিন্তা করিস না তো, বিনামূল্যে একটা ভালো চাকরানি পেয়ে গেছি। এবার যে তার বাবার কাছ থেকে যখন যেটা চাইবো তখন সেটা তাকে এনে দিতে হবে, তা না হলে ওর অবস্থা যে খারাপ করবো রে বাবা, তুই অত চিন্তা করিস না। দেখতে দেখতে এমনভাবে বেশ কিছুদিন কেটে যায়। তবে একদিন মায়ের শাশুড়ি চম্পা সে মায়ের কাছে গিয়ে বলতে থাকে, বৌমা, তুমি তোমার বাপের বাড়িতে যাও, আর তোমার বাপের বাড়িতে গিয়ে বলো আমার ছেলেকে যেন একটা গাড়ি দিয়ে দেয়। ওর কাজে যেতে আসতে অনেক অসুবিধা হয়, যদি গাড়িটা দেয় তাহলে একটু তাড়াতাড়ি যেতে আসতে পারবে। বুঝেছো বৌমা? আজকের বিকালে তুমি তোমার বাপের বাড়ি গিয়ে তোমার বাপের কাছে বলো। কিন্তু মা, আপনি এসব কী সব বলছেন? আমার বাবা যে এই সবে মাত্র কিছুদিন হয়েছে আমাকে বিয়ে দিল অনেক কষ্ট করে, 1 লাখ টাকা জোগাড় করে দিল। আর আপনি তো জানেন মা, আমার বাবা দিনমজুরের কাজ করে সংসার চালায় যেমন তেমন ভাবে। তাহলে এখন আমি আমার বাবাকে গিয়ে কি করে বলবো যে গাড়ি দেওয়ার কথা? আমার বাবা যে আর দিতে পারবে না মা, আমার বাবা তো অনেক গরিব। কেন বৌমা, তোমার বাবা দিন মজুরের কাজ করে বলে কি সে কিছুই দিতে পারবে না নাকি? দেখো না, আমাদের পাড়াতে মালতী আছে, আর সেই মালতীর ছেলের বিয়ে দিয়েছে। তার শ্বশুর যে একটা দিন মজুরে কাজ করে, কিন্তু তার শ্বশুর তাকে ভরিয়ে দিয়েছে। আর তোমরা বা কি দিয়েছো? তেমন তো কিছু দাওনি, সামান্য মাত্র 1 লাখ টাকা দিয়েই ছেড়ে দিয়েছো। কেন, তোমাদের কি কোনো দায়িত্ব বলে কিছু নেই নাকি? দুদিন পর তো আমার ছেলে চাকরি বাকরি করবে। দেখুন মা, আমার বাবা যে সত্যি গরিব, আমাদের কষ্টে সংসার চলে। তারা যদি এমনভাবে আমাকে দিতে থাকে, তারা যে পুরো নিঃস্ব হয়ে যাবে। এবার যে তাদেরকে পথে বসতে হবে মা। এমনটা করবেন না মা, এমনটা করবেন না। আপনার ছেলে চাকরি বাকরি করলে সেই টাকায় নয় একটা গাড়ি কিনে নেবে মা। তার মানে বৌমা, তাহলে তুমি তোমার বাপের কাছ থেকে একটা গাড়ি চাইবে না, তাই তো? ঠিক আছে, তোমাকে চাইতে হবে না, তোমার বাপের কাছে গিয়ে আমি নিজেই চেয়ে নেব, বুঝেছো? চম্পা সে এমনভাবে কথা বলে ওখান থেকে চলে যায়। মায়া অনেক চিন্তায় পড়ে যায়। দেখতে দেখতে এমনভাবে বেশ কিছুদিন কেটে যায়। একদিন মা, আমার যে অফিস যাওয়ার দেরি হয়ে যাচ্ছে, এখনো পর্যন্ত আমাকে কিছু খেতে দেয়নি। এইবার যদি খেতে বসি তাহলে কি আমি অফিস যেতে আর পারবো? গেলেই তো বসের কাছে বকাবকি খাবো। কি বলিস রে খোকা, এখনো তোকে সেই মুখ পুরিটা খেতে দেয়নি? দাঁড়া, ওর আজকের মজা দেখাচ্ছি। কি হয়েছে না হয়েছে আজকের ওর ভালোভাবে জিজ্ঞাসা করব। এখনো পর্যন্ত তোকে কোনো কিছু খেতে দেয়নি, এইদিকে যে তোর অফিসে যেতে হবে। দাঁড়া দাঁড়া, আমি দেখছি বাবা। তারপর চম্পা সে রান্নাঘরে যায়। কি বৌমা, এখনো পর্যন্ত কি তোমার রান্না বান্না হলো না নাকি? আমার ছেলেটা তো খেয়ে দিয়ে অফিসে যাবে, তার তো দেরি হয়ে যাচ্ছে। তা তোমার কি কানে ঢোকে না? সেই কখন থেকে সে ভাত চাচ্ছে, এখনো পর্যন্ত তুমি তাকে কিছু খেতে দাওনি। তা সে কি খেয়ে যাবে শুনি দেখি? রান্না হলো না, এখনো হলো না? না না মা, রান্নাবান্না সব কিছু হয়ে গেছে। আর আমি যাচ্ছিলাম খাবার নিয়ে, যে এবার তাকে গিয়ে খাবারটা দিয়ে দেব। কিন্তু মা, একটু রান্নাবান্না করতে দেরি হয়ে গেছে, তাই একটু সময় লেগে গেল মা। আপনি একদম চিন্তা করবেন না, আপনি চলুন, আমি এক্ষুনি খাবারটা নিয়ে যাচ্ছি। থাক থাক বৌমা, তোমাকে আর কিছু করতে হবে না। দাও ভাতের থালাটা গিয়ে আমি দিয়ে আসছি আমার খোকাকে। তুমি যদি এই মুখ নিয়ে আবার তোমার ছেলের সামনে যাও, সে আবার অনেক রেগে যাবে। একে তো রান্না বান্না করতে তো দেরি করে ফেলেছো, তার উপর যদি তুমি এমনভাবে যাও তার মাথায় রাগ উঠে যাবে। আমার কাছে দাও, আমি যাই খাবারটা দিয়ে আসি। ঠিক আছে মা, তাহলে আপনি নিয়ে যান, এই নিন খাবার।
তারপর চম্পা ভাতের থালা নিয়ে তার ছেলের সামনে গিয়ে বলতে থাকে। খোকারে, তোর বউয়ের কাছে আমি ভাত চাইতে গিয়েছি। তোর বউয়ের কি বড় বড় বুলি রে বাবা। ভাত চেয়েছি বলে কত রকম কথা শুনিয়ে দিল। কি যে বউ তোর কপালে জুটেছে, এবার যে আমার খুব ভয় হচ্ছে বাবা। তুই সুখী হতে পারবি কি পারবি না তা আমি ঠিক বলতে পারছি না রে বাবা। কেন মা, কি হয়েছে বলো তো? মায়া তোমাকে আবার কি কথা শোনালো? আমি তোর বউকে বললাম যে বৌমা ভাত দাও, খোকা যে অফিসে যাওয়ার সময় হয়ে গেছে। আমাকে বলল যে ওইসব আমি দিয়ে আসতে টিয়ে আসতে পারবো না, তোমার ছেলের যদি খেতে হয় তাহলে এখানে এসে খেতে বলো। এইসব কথা শুনিয়েছে রে বাবা। মা, মায়া তোমাকে এইসব কথা বলেছে? দাঁড়াও, এক্ষুনি ওর মজা দেখাচ্ছি। ওর মুখ ভেঙে দেব, এত বড় বড় কথা শিখেছে। শোন খোকা, তোকে ওখানে গিয়ে আবার মাথা গরম করতে হবে না, তুই তাড়াতাড়ি খেয়ে নে। এখন তুই যে অফিসে যাবি, আর এই সময় যদি মাথা গরম করে ঝগড়াঝাটি করিস তাহলে সারা দিন যে তোর খারাপ যাবে। বাবা মাথা ঠান্ডা করে খাওয়া দাওয়া করে বাবা ভালোই ভালোই তুই অফিসে যা বাবা। তারপর খোকন খাওয়া দাওয়া করে অফিসে যাওয়ার জন্য রওনা দিয়ে দেয়। খোকন চলে যাওয়ার পর মায়া থালা বাসন মাজতে থাকে, আর তখন সেখানে তার শাশুড়ি মা এসে তাকে বলতে থাকে। বৌমা, এখানে কি শুধু খালি থালা বাসন মাজলে হবে? তা সংসারের আর কাজগুলো কে করবে শুনি? এই যে জামা কাপড়গুলো আছে এগুলো পুকুর পাড় থেকে গিয়ে কেচে নিয়ে আসো সুন্দরভাবে, বুঝেছো? আচ্ছা ঠিক আছে মা, আপনি জামা কাপড়গুলো একটু রেখে দিন, আমি এক্ষুনি গিয়ে কাচাকুচি করে নিয়ে আসবো। ততক্ষণ থালা বাসনগুলো প্রায় মাজা হয়ে গেছে, এগুলো মেজে নিয়ে তারপর জামা কাপড়গুলো কেচে নিয়ে আসবো। আর শোনো বৌমা, পুকুর পাড়ে গিয়ে যেন আবার সবার কাছে গল্প জুড়ে দিও না, ঠিক আছে? যাবে মাথা নিচু করে আর মাথা নিচু করে চলে আসবে। পাড়ার কারোর সাথে কথা বলার কোনো দরকার নেই, বুঝেছো? তাড়াতাড়ি থালা বাসনগুলো মাজা শেষ করে জামা কাপড়গুলো কেচে নিয়ে আসো। ঠিক আছে মা, আপনি একদম চিন্তা করবেন না, আমি জামা কাপড়গুলো কেচে নিয়েই সঙ্গে সঙ্গে চলে আসবো, কারোর সাথে কোনো কথা বলবো না। তারপর মায়া সে এক এক করে তার সব কাজ সারতে থাকে। দেখতে দেখতে এমনভাবে বেশ কিছুদিন কেটে যায়। যত দিন যেতে থাকতো তত মায়ের শাশুড়ি মায়ের ওপর অত্যাচার বাড়িয়ে দিয়েছিল, তাকে দিয়ে সব কাজ করাতো এবং তাকে মারধরও করতো। তবে এমনভাবে বেশ কিছুদিন কেটে যাওয়ার পর একদিন, মা, এসব কি রান্না হয়েছে? তরকারিতে না আছে লবণ আর না আছে ঝাল। এমনভাবে তরকারি হলে মানুষ খাবে কি করে বলো তো দেখি? দেখ খোকা, এই সব কিছু রান্না বান্না তোর বউ করেছে, তা ভালোভাবে খেয়ে দেখ বাবা কেমন রান্না বান্না করে তোর বউ। তোর বউকে কিছু কথা বলতে গেলে শুধু তো আমাদের ওপর চোটপাট করে। তা দেখ একবার, কাজের বেলা তো অষ্ট নাম্বার, একটা যদি ঠিকঠাকভাবে রান্না বান্না করে মানুষকে খাইয়ে যদি একটু নাম কিনতে পারতো তবু না একটা হতো। আর দেখ দেখ বাবা, দেখ একবার তুই ভালো করে। দাঁড়াও মা, আজকের ওর মুখ ভেঙে দেব। সবসময় মুখে মুখে তর্ক করতে থাকে না, সবার বাড়ির কোনো একটা ভালোভাবে কাজ পারে না আর কথা বলতে থাকে বেশি বেশি। দাঁড়াও মা, ওর আজকের অবস্থা খারাপ করছি, মুখ একদম ভেঙে দেব। তারপর খোকন সে রেগে গিয়ে মায়ের কাছে গিয়ে মায়াকে মারধর করতে শুরু করে, তাকে খুব মারা মারে। আর এদিকে মায়া খুব কান্না কাঁদতে থাকে। তখন মায়ের বাবা মায়াকে ফোন করে। মায়া মা, কেমন আছিস রে মা? অনেকদিন হয়ে গেল তোর সাথে কোনো কথা হয়নি। তা বল মা, কেমন আছিস রে? হ্যাঁ বাবা, আমি ভালো আছি। তুমি কেমন আছো বাবা? আর আমার ঠাকমা কেমন আছে বাবা? মায়া মা, তোর গলা শুনে মনে হচ্ছে তুই কাঁদছিস। কিছু হয়েছে মা? বল না মা, কেন কাঁদছিস? আর আমরা সবাই ভালো আছি রে মা। না না বাবা, সব কিছু ঠিকঠাক আছে, কোনো কিছু হয়নি। শুধু খালি তোমার জন্য মন খারাপ করছে, তাই জন্য তো আমার খুব কান্না পাচ্ছে বাবা। যদি তোমাকে দেখতে পেতাম কত না ভালো হতো। জানিস তো মা, আজকে তোর ঠাকমা তোর পছন্দের ক্ষীর বানিয়েছে। তাই বললো যে একবার আমার দিদি ভাইটাকে ফোন করতে দেখি, তাই তোকে মা ফোন করেছি রে। যখন তোর দিদি এই ক্ষীর বানায় তখন যে তোর কথা খুব মনে পড়ে যায়। তুই যে ক্ষীর খেতে খুব ভালোবাসিস রে মা। আচ্ছা আচ্ছা বাবা, ঠিক আছে, তোমরা অনেক মজা করে ক্ষীর খাও। এবার যখন আমি তোমার কাছে যাব, দিদাকে বলো আমার জন্য ক্ষীর বানাতে। আচ্ছা শোনো বাবা, আমার একটু কাজ আছে, আমি আবার পরে তোমার সাথে কথা বলবো। মায়া লুকিয়ে যায় যে তার শ্বশুর বাড়ি থেকে তাকে খুব অত্যাচার করা হয়, তার বাবাকে কোনো ঘটনা বলে না। এমনভাবে দুদিন কেটে যায়।
এখানে এখনো পর্যন্ত নবাবজাদিটা পড়ে পড়ে ঘুমাচ্ছে, আর সংসারের যে কাজগুলো আছে সেই কাজগুলো কে করবে তার কোনো ঠিক নেই। দাঁড়া, এর ঘুমের 12টা বাজিয়ে দিচ্ছি। খুব শান্তিতে ঘুম হয়েছে না, তো শান্তি আজকের অশান্তি বানিয়ে দেব। তারপর মায়ের শাশুড়ি চম্পা সে রেগে গিয়ে বাড়ি থেকে জল নিয়ে এসে মায়ের চোখে মুখে ছিটিয়ে দেয়। মা, আপনি এমনভাবে আমার চোখে মুখে জল দিলেন কেন? কি হয়েছে? আমি তো এখানে একটু শুয়েছিলাম, আর শরীরটা খারাপ ছিল, তাই জন্য একটু শুয়েছিলাম মা। কে রে নবাবের বেটি, তাই এরকমভাবে পড়ে পড়ে ঘুমালে কি আমি কি এমনি তোকে দেখতে থাকবো নাকি? সংসারের কাজগুলো আছে সেগুলো কে করবে শুনি? বাড়িতে একটুও জল নেই খাওয়ার মতো, তা জলটা কে আনবে? আমি আনবো নাকি? আমার তো বয়স হয়ে গেছে, আর তোকে এখানে বিয়ে দিয়ে এখানে কেন নিয়ে এসেছি? তোকে কি শুয়ে শুয়ে খাওয়ানোর জন্য নিয়ে এসেছি নাকি? না মা, আমি সব কাজ করে দেব, কিন্তু আপনি তো আমাকে ডাকতে পারতেন। একে তো আমার শরীরটা খারাপ, তার উপর আপনি আমার চোখে মুখে জলও ছেটালেন। দেখ মুখ পুরি, আমি তোকে অনেকবার ডেকেছি ভালোভাবে, কিন্তু তুই কোনো সাড়া শব্দ দিসনি, তাই জন্য বাধ্য হয়ে তোর গায়ে জল দিয়েছি, বুঝেছিস? যা এক্ষুনি কুয়া থেকে জলগুলো নিয়ে আয় তো দেখি। আচ্ছা ঠিক আছে মা, আমি এক্ষুনি জল এনে দিচ্ছি। তারপর মায়া সে জল আনতে চলে যায়, আর ঠিক তখনই মায়ের বাবা মায়ের বাড়িতে আসে। কিছুক্ষণের মধ্যে মায়া জল নিয়ে বাড়িতে চলে আসে। তখন তার শাশুড়ি মা তাকে বলতে থাকে, শোন মুখ পুরি, তোর বাবা এসেছে, আর তোর বাবা হচ্ছে ঘরের মধ্যে বসে আছে, বুঝেছিস? যা গিয়ে কথা বলে আসবি, আর আমরা যা তোর সাথে ব্যবহার করি এইগুলো যেন মুখ থেকে একদম না বেরোয়, আর মনে করে টাকাটা চাস, ঠিক আছে? আমার বাবা এসেছে? বাহ, অনেক দিন পর আমার বাবাকে আমি দেখব। সত্যি অনেক দিন হয়ে গেছে আমার বাবাকে আমি দেখিনি। ঠিক আছে মা, আমি এক্ষুনি যাচ্ছি। শোন মুখ পুরি, অত খুশি হওয়ার কি আছে? এসেছে এসেছে, তোকে দেখতে এসেছে, একটু দেখা করবি আবার চলে যাবে, তা আবার কিসের খুশি? আর শোন মুখ পুরি, মনে করে তোর বাবার কাছ থেকে আমার ছেলের জন্য একটা গাড়ি চেয়ে নিস, অবশ্যই তোর বাবা দিতে পারবে। এতদিন বিয়ে হয়ে গেছে যখন, অবশ্যই তোর বাবা সব কিছু সামলে উঠেছে, বুঝেছিস? কিন্তু মা, আমার বাবা যে গরিব, সে গাড়ি কোথায় পাবে বলুন তো দেখি? আর আজকের আমার বাড়িতে এসেছে, আর এমনভাবে গাড়িটা কিভাবে চাইবো বলো তো মা? আমি জানতাম মুখ পুরি, তুই তোর বাবার কাছ থেকে কোনো দিনের জন্যই গাড়ি চাসবি না, কারণ তুই তোর বরের তো ভালো সহ্য করতে পারিস না। ঠিক আছে, আমি গিয়ে চেয়ে নেব, যা তুই গিয়ে কথা বল তোর বাবার সাথে। তারপর মায়া তার বাবার সাথে দেখা করার জন্য ঘরে যায়। মা রে, সেই কখন থেকে বসে আছি, ভাবছি তুই কখন আসবি। আর তোর শাশুড়ি মা বললো তুই নাকি জল আনতে গিয়েছিস, তাই জন্য তো একটু বসে আছি। তা বল মা, কেমন আছিস? আর এইসব কি দেখছি তোর মুখে চোখে? এমন দাগ কিসের বল তো দেখি, কি হয়েছে বল না মা? মানে না না বাবা, তেমন কিছু না। আমি না সেদিনকে পড়ে গেছিলাম, আর পড়ে যাওয়াতে এই সবগুলো একটুখানি চোট লেগেছে বাবা, তেমন কোনো কিছু না। আর আমরা সবাই খুব ভালো আছি বাবা। তুমি আর দিদা কেমন আছো বলো তো? দেখ মা, একটু দেখে শুনে তো হাঁটবি ভালোভাবে। এমন ভাবে যদি না দেখে হাঁটিস তাহলে কি বলতো, কত সুন্দর মুখে এমন ভাবে কেটে যাওয়ার দাগ হয়ে গেছে, যে ভালো লাগছে না মা। একটু দেখে শুনে কাজকর্ম করিস রে মা, কাজকর্ম করিস। হ্যাঁ হ্যাঁ বাবা, তুমি অত চিন্তা করো না আমাকে নিয়ে, আমি দেখে শুনে কাজ করব। ওই দিন একটু মাথাটা ঘুরে পড়ে গেছিলাম, তাই জন্য তো এমনভাবে চোট লেগেছে বাবা। আমি কি করতে পারি বলো তো দেখি? আচ্ছা মা, শোন না, একদিন আয় তোর গরিব বাবার ঘরে। তোর দিদা যে তোর কথা সব সময় বলে রে, তোকে দেখলে সে খুব খুশি হবে রে মা। আর তখন সেখানে মায়ের শাশুড়ি চম্পা চলে আসে। শোনো দাদা, একটা কথা বলি, আমার ছেলের অফিসে যাতায়াত করতে অনেক সমস্যা হয়, এবার একটা ওকে গাড়ি কিনে দিন তো দেখি, যাতে ও তাড়াতাড়ি যেতে আসতে পারে, নতুবা খুব অসুবিধা হয় আমার ছেলের। আচ্ছা দিদি, তা গাড়ি কিনতে কেমন খরচা পড়বে? আমার ছেলে যে গাড়িটা চেয়েছে সে গাড়িটা কম করে 2 লাখ টাকা খরচা আছে, তা আপনি গাড়িটা কিনে পাঠিয়ে দেবেন, বুঝতে পেরেছেন? 2 লাখ টাকা? এত টাকা এখন কিভাবে দেব? কিছু মাস হলো মেয়েকে বিয়ে দিয়েছি এত কষ্ট করে,
তার উপর আবার গাড়ি কেনা 2 লাখ টাকা। কিন্তু দিদি, আপনি চিন্তা করবেন না, আমি অবশ্যই জোগাড় করার চেষ্টা করব। দেখুন মশাই, অত জোগাড় করার চেষ্টা না, বলুন জোগাড় করে দিতে হবে, বুঝতে পেরেছেন তো? আর আপনাকে একটা কথা বলি, এই সব কিছু তো আপনার মেয়েরই তো পাবে, তাই না? আমরা কতদিন আর বাঁচবো? ওরা যদি একটু সুখে শান্তিতে থাকে তাতে ক্ষতি কি বলুন তো দেখি। আচ্ছা ঠিক আছে মায়া, আমি তাহলে আসি রে মা, আবার পরে আসবো তোর সাথে দেখা করতে। ঠিক আছে বাবা, তুমি সাবধানে যেও, আর গিয়ে কিন্তু আমাকে অবশ্যই একটা ফোন করে দিও, আর দিদাকে তুমি খেয়াল রেখো। তারপর মায়ার বাবা ওখান থেকে সে বাড়িতে যাওয়ার জন্য রওনাও দিয়ে দেয়। জানো তো মা, আজকে দেখলাম আমার মেয়েটার যেন কেমন একটা হয়ে গেছে, আর ওর মুখে চোখে না মা কেমন যেন কেটে কেটে যাওয়ার দাগ দেখেছি। আমি ওকে জিজ্ঞাসা করলাম, ও বলল যে মাথা ঘুরে নাকি পড়ে গেছে, তাই চোট লেগেছে। দেখ ভোলা বাবা, আমাদের বাড়ির মেয়ে এখন সংসারী হয়ে গেছে, শ্বশুর বাড়িতে তার উপর যে সব দায়িত্ব আছে তাই হয়তো সামলাচ্ছে, তাই হয়তো পড়ে গিয়ে হয়তো চোট লেগে গেছে, তুই ওটা নিয়ে অত ভাবিস না তো। সে হলে হতেও পারে মা, কিন্তু জানো তো মা, আমি না খুব চিন্তায় আছি। আবার মায়া মায়ের শাশুড়ি যে আমাদের কাছে দাবি করেছে যে জামাইয়ের নাকি একটা গাড়ি দিতে হবে, 2 লাখ টাকা দাম। বলো মা, এবার আমরা 2 লাখ টাকার গাড়ি কি করে দেবো বলো তো? এবার যে অনেকটা সমস্যার মধ্যে পড়ে গেলাম। এ কি বলছিস রে ভোলা বাবা, দিনকে দিন তো ওদের চাহিদা বেড়েই যাচ্ছে। বিয়ের সময় পুরো 1 লাখ টাকা নিল, তারপর কিছুদিন না যেতে যেতে আবার গাড়ি চেয়ে বসলো 2 লাখ টাকার। এত টাকা আমরা কোথায় পাবো? আমরা যে গরিব মানুষ, আমাদের সংসার খুব কষ্টে চলে, দিন আনে তো দিন খাই, কিন্তু এমনভাবে যদি ওরা চাইতেই থাকে তাহলে আমরা কি করব বল তো দেখি। মা, তুমি এইসব নিয়ে এমন ভেবো না, আমাদের মেয়ে যে ওদের বাড়িতে আছে, আমি কিছু না কিছু একটা চেষ্টা অবশ্যই তো করবো মা। দেখতে দেখতে এমনভাবে বেশ কিছুদিন কেটে যায়। অন্যদিকে মায়া জল নিয়ে বাড়িতে ফিরছিল। রাস্তাতে একটা বউয়ের সাথে তার দেখা হয়ে যায়। তা ও দিদি, কেমন আছো গো? জল নিয়ে বাড়িতে ফিরছো? তা তোমাকে তো তেমন একটা দেখাই যায় না গো, তুমি কি বাড়ি থেকে বেরো না নাকি? না না দিদি, তেমন একটা বাড়ি থেকে সচরাচর বেরোতে পারি না, সংসারের কাজ এত, তাই সব করতে করতে সময় পাই না, তাই জল নেওয়ার সময় শুধু খালি বেরোই। তা একটা কথা বলি তোমাকে, তুমি বেরো না নাকি তোমাকে তোমার শাশুড়ি মা বেরোতে দেয় না বলো তো দেখি সত্যি কথাটা? কারণ এই পাড়ার সবাই জানে তোমার শাশুড়ি মা কেমন। পাড়ায় তো কারোর সাথে কোনো সম্পর্ক রাখেনি, কারোর সাথে কোনো কথা বলেনি, আর তোমার বরটা হচ্ছে একটা বলদ, মায়ের কথা ওঠে আর বসে। না না দিদি, সত্যি কথা বলছি, সেরকম কোনো ব্যাপার না, আমি সত্যি সময় পাই না, তাই জন্য তো বেরোতে পারি না। তা বলো কেমন আছো? আর হ্যাঁ, একদিন আমাদের বাড়িতে এসো, বসে অনেক গল্প করব। না থাক থাক, তোমাদের বাড়িতে গিয়ে কোনো লাভ হবে না, তোমার শাশুড়ি মা যা রূপ দেখায়। তবে একটা কথা বলি, তুমি শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছো, তোমাদের বাড়ি থেকে সবসময় চিৎকার চেঁচামেচির আওয়াজ আসে, আমরা সব কিছু বুঝি গো, ওরা যে তোমার ওপর খুব অত্যাচার করে তাই না? তুমি গরিব বলে। এমন কথা শুনে মায়া অনেক অবাক হয়ে যায়। তারপর সে বলতে থাকে, কিন্তু দিদি, এইসব কথা তোমাদের কে বলেছে যে আমার শাশুড়ি মা আমাকে অত্যাচার করে? সে আর কে বলবে, কেউ বলেনি গো, আমরা পাড়ার সবাই জানি যে তোমার শাশুড়ি বর কেমন, আর তোমরা গরিব বলে তোমাদের উপর খুব অত্যাচার করে, আমরা সব কিছু শুনেছি গো। আর এমনিতে তোমাদের বাড়ি থেকে খুব চিৎকার চেঁচামেচির আওয়াজ আসে। কি আর বলবো দিদি, গরিব তো হয়েছি, কিন্তু গরিব হওয়া যে পাপ না, তা আমার কপালে যা আছে তাই হবে, আর কি বলতে পারি বলো তো দেখি। তবে দেখো নতুন বউ, একটা কথা বলি, সব সময় মুখ বন্ধ করে শুনলে তাহলে কিন্তু তারা পেয়ে বসে, ঠিক আছে? তুমি একদম মুখ বন্ধ করে শুনবে না, তুমি যদি না প্রতিবাদ করো তাহলে কিন্তু দিনকে দিন ওরা তোমার মাথায় চেপে বসবে। এইসব কথা শোনার পর মায়া তারপর বাড়িতে চলে যায়। দেখতে দেখতে এমনভাবে বেশ কিছুদিন কেটে যায়। অনেক দিন কেটে যাওয়ার পর মায়ের বাবা কোনো গাড়ি কিনে পাঠায়নি, তাই জন্য তার শাশুড়ি আর বর মিলে তাকে বলতে থাকে, এই মুখ পুরি, কতদিন হয়ে গেল তোর বাবা যে এখনো একটা গাড়ি কিনে পাঠালো না,
তা আমাদের কথা কি কোনো কানে ঢোকেনি নাকি তোর বাবার? বল তো দেখি। দেখুন মা, বাবা হয়তো এতগুলো টাকা জোগাড় করতেই পারেনি, তাই জন্য হয়তো গাড়িটা কিনে দিতে পারছে না। যদি বাবার কাছে টাকা থাকতো অবশ্যই দিয়ে দিত গাড়িটা। মা, তুমি আমার কোন ভিখারির ঘরে যে বিয়ে দিলে কিছুই বুঝতে পারছি না। কোনো কিছু তো দিতেই পারছে না তারা, এমন ঘরে আমাকে কেন বিয়ে দিলেন বলুন তো? হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। কে ভিখারি সেটা ভালোভাবে দেখা যাচ্ছে। আমরা তো ভিখারির মতো আপনাদের কাছে তো হাত পাতিনি, কিন্তু তোমরা ভিখারির মতো বারবার আমার বাবার কাছে টাকা চাইছো, গাড়ি চাইছো। তাহলে বলো তো কে বড় ভিখারি? কি বললে বৌমা? তুমি আমাদেরকে ভিখারি বললে? দেখ খোকা দেখ, তোর বউয়ের কেমন মুখে মুখে বলি হয়েছে। আজকের আমাদের ভিখারি বলেছে, কাল মনে হয় আমাদের মারধর করে তো এই বাড়ি থেকে তাড়িয়ে দেবে। দেখ খোকা দেখ, একবার ভালো করে দেখ। তোর যত বড় মুখ নয় তত বড় কথা। দেখ, আজকে তোর মুখ ভেঙে দেবো আমি। তারপর মা ছেলে মিলে মায়াকে খুব মারে। মারতে মারতে মায়া ওখানেই তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। তারপর মায়ের শ্বশুরবাড়ির পাড়ার লোক একজন মায়ের বাবার কাছে ফোন করে সব ঘটনা খুলে বলে। ভোলা সব কিছু শোনার পর অনেক অবাক হয়ে যায়। তারপর সে তাড়াতাড়ি করে মায়ের শ্বশুরবাড়িতে চলে আসে। মা রে, তোর কি হয়ে গেল এমন ভাবে? এরা তোকে মেরে ফেলে দিয়েছে মা, মেরে ফেলে দিয়েছে। একটা বাবার কোল থেকে তার মেয়েকে কেড়ে নিল সারা জীবনের জন্য। মা রে, চোখ খোল মা, চোখ খোল মা। সব আমার দোষ রে মা, সব আমার দোষ। আমি যদি এই পশুদের কাছে তোকে বিয়ে না দিতাম তাহলে আজকের এই ঘটনা ঘটতো না রে মা, ঘটতো না কখনো। এমনভাবে ভোলা তার মেয়ের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়ে যায়। তারপর পাড়ার সবাই পুলিশের কাছে সব ঘটনা খুলে বলে। সব ঘটনা শুনে পুলিশ মা এবং ছেলেকে তুলে নিয়ে যায়। এই গল্প থেকে একটাই শিক্ষা পাওয়া যায়, এমন অনেক পরিবার আছে যারা নিজের স্বার্থসিদ্ধির জন্য অন্যের ঘরের মেয়েকে কখনো মেয়ে বলে মানে না, তাদের ওপর অত্যাচার করে তাদের জীবনটাই শেষ করে দেয়। তবে সবশেষে একটাই কথা বলবো, এমনভাবে বাড়ির বউয়ের উপর অত্যাচার না করে তার বাবা মায়ের কোলে তার সন্তানকে ফিরিয়ে দেওয়া উচিত।